আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও আমাদের রেগুলার ক্লাসে ফিরে আসলাম। আজকে আমরা সায়েন্স কেয়ার একাডেমির পক্ষ থেকে আমাদের নিউ চ্যাপ্টার শুরু করব এবং আজকের টপিকটা হইতেছে বৃত্ত। তো আমাদের এই মানে হায়ার ম্যাথে সরলরেখা এবং বৃত্ত মোটামুটি বলা যায় কাছাকাছি। মানে আমাদের সমীকরণ তৈরি করতে হয়, তারপর হচ্ছে বৃত্তের সরলরেখার যেমন বিভিন্ন বৈশিষ্ট্য সম্বন্ধে আমাদের জানা ছিল এবং বিভিন্ন শর্ত সাপেক্ষে আমাদের সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হতো। এখানে আমরা দেখব বৃত্তের বিভিন্ন প্রপার্টিজ, বৃত্তের বিভিন্ন ধর্ম, ঠিক আছে, কিভাবে একটা বৃত্তকে ডিফাইন করা হয়। আসলে বৃত্তের সমীকরণ দ্বারা আর কি আমরা বুঝতে পারবো যে আসলে ওইটা বৃত্ত, এবং একই সাথে বৃত্তের বিভিন্ন শর্ত সাপেক্ষে আমাদের বৃত্ত সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, এইসব জিনিস আমরা দেখবো। এর মাধ্যমে আমরা আশা করি এই ক্লাসটার মাধ্যমে আমাদের বৃত্তের বিভিন্ন কনসেপ্ট আমরা ভালোভাবে বুঝতে পারবো এবং আমাদের পরীক্ষার হলে ইনশাআল্লাহ আমরা ইজিলি বৃত্ত আসলে ওখান থেকে আমরা ইজিলি ডেলিভার করতে পারবো। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা আসলে বেশি কথা না বললাম শুরু করি। তো আজকে আমরা এখানে লেখা আছে আমরা এখন বৃত্ত শিখবো। আচ্ছা, বৃত্তটা আসলে আমাদের সঞ্চার পথের আইডিয়া থেকে আনতে হবে। সেটা কি? দেখো, আমি যদি এক্স ওয়াই কোঅর্ডিনেটে, সরি, মনে করো আমার কাছে এক্স ওয়াই একটা কোঅর্ডিনেট নিলাম, ঠিক আছে। এখন এই কোঅর্ডিনেটে মনে করো এমন একটা সঞ্চারপথের সমীকরণ, সরি, সঞ্চারপথের একটা সমীকরণ আমি আনবো যেখানে শর্তটা থাকবে এমন যে কোনো একটা সার্টেন পয়েন্ট, একটা নির্দিষ্ট বিন্দু আরেকটা বিন্দুকে কেন্দ্র কইরা সবসময় একই দূরত্বে অতিক্রম করবে এবং একই দূরত্বে অতিক্রম কইরা সে সঞ্চারপথ তৈরি করবে। এরকম ভাবে যদি একটা বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি একটা নির্দিষ্ট দূরত্বে, সবসময় একটা নির্দিষ্ট দূরত্বে থাকে একটা সঞ্চারপথ সৃষ্টি করে, তাহলে সেই সঞ্চারপথটা হয় একটা বৃত্ত। কিভাবে? দেখো, মনে করো আমি একটা এই কোঅর্ডিনেটের মধ্যে আমি একটা পয়েন্ট, একটা চুজ করলাম, ঠিক আছে, একটা বিন্দু আমি চুজ করলাম, ঠিক আছে, সেটা স্থানাঙ্ক মনে করো এক্স ওয়াই। এখন ধরে নাও বা মনে করো এই বিন্দুটা কি করছে, ও একটা সঞ্চারপথ তৈরি করবে। কি শর্তে? শর্তটা থাকবে এরকম যে এই বিন্দুটা সবসময় একটা বিন্দু থেকে আরেকটা নির্দিষ্ট বিন্দু থেকে সবসময় সেম দূরত্বে থাকবে। অর্থাৎ মনে করো আমি যদি ওই বিন্দুটা ধরি, এইটা, এই একটা বিন্দু ধরি, জাস্ট ধরার জন্য মূল বিন্দু ধরি, এবং এই বিন্দুটার সাথে ও সবসময় সেম ডিস্টেন্স বজায় রাখবে। অর্থাৎ ও মনে করো এইখানে আসলো, এইখানে আসলো, এখানে আসলে ও মনে করো যে আর এই যে দূরত্ব ছিল এখানে থাকা অবস্থা আর একই দূরত্ব ছিল, ঠিক আছে। আবার মনে করো এইখানে যখন ও আসছিল, মানে সঞ্চারপথ তৈরি করার ক্ষেত্রে, সঞ্চারপথ তৈরি করার যে কোনো একটা সময়ে সার্টেন পয়েন্টে, মানে মনে করো যখন এখানে আসছিল, তখন ও কি করছে, এই বিন্দু অর্থাৎ ও বিন্দুটার সাথে ও সমান দূরত্ব বজায় রাখছে। আবারও মনে করো ও যখন এইখানে আসলো, ঠিক আছে, তখন ও কি করছে, একই মানে এই পয়েন্ট থেকে ওর কি করছে, সমান দূরত্ব বজায় রাখছে যে এইখানে। আবার মনে করো কি করছে, ও এখানে আস্তে আস্তে এখানে আসলো, এখানে আসার পরে ও কি করছে, এই মূল বিন্দু থেকে ওর একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছে, যেটা আমি ধরলাম আর, ঠিক আছে, এবং এটা প্রথমটা দূরত্ব ছিল আর। আবারও কি করছে, এখান দিয়ে যেতে 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 একটা নির্দিষ্ট বিন্দুতে আসে। আমি যদি এখন এই সঞ্চারপথের এই বিন্দুটা যদি কল্পনা করি, তাহলে এই বিন্দুতেও এই বিন্দু থেকে আর দ্রুত অতিক্রম করছে। তাহলে ও যখন এইভাবে মনে করো আর চলার পথে যে সঞ্চারপথটা সৃষ্টি করছে, সঞ্চারপথ সৃষ্টি করার সময় আমি যদি ওই সঞ্চারপথ থেকে যে কোনো একটা পয়েন্ট নিই, তাহলে দেখা যাবে ওই পয়েন্টটা সবসময় একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখা সে চলে, ঠিক আছে। তো চলার ফলে যেই সঞ্চারপথটার সৃষ্টি হলো সেটাকে আমরা বলবো মেইনলি কি, বৃত্ত। এটাকে আমরা কি বলবো, বৃত্ত। ঠিক আছে, আইডিয়া আমি তোমাদের আরেকবার বলতেছি, বৃত্ত আসলে কি। একটা নির্দিষ্ট একটা বিন্দু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সবসময় যদি সমান দূরত্বে থাইকা যদি একটা সঞ্চারপথ তৈরি করে, তাহলে ওই সঞ্চারপথটা হবে বৃত্ত। এটাকে বলা হয় মেইনলি বৃত্ত, ঠিক আছে। আচ্ছা, এখন এটা তো আমরা শিখলাম আসলে বৃত্ত আসলে কি, ঠিক আছে। সঞ্চারপথে ধারণা দ্বারা আমরা বৃত্তটা ডিফাইন করা শিখলাম। এখন আমি যদি, এটা আমাদের জানতে হয় যে বৃত্তটার মানে কেন্দ্রটা যদি মূল বিন্দু হয়, ঠিক আছে, যেমন এখানে এই বৃত্তটার কেন্দ্র ছিল হচ্ছে মূল বিন্দু, অর্থাৎ 0,0 এক্স ওয়াই কোঅর্ডিনেটে, যদি এটাই হয়, এটাকে আমি ও না ধরে ধরলাম, আমি সি ধরলাম, ঠিক আছে। এই মনে করো এর কেন্দ্র ধরলাম আমি সি, এবং একটা সার্টেন যে পয়েন্ট আমি ধরছিলাম ওই সঞ্চারপথে জন্য, সেটা আমি পি ধরলাম, ঠিক আছে।
তাহলে আমি কি বলছি, ওই বৃত্তটার কেন্দ্র মানে বৃত্তটার কেন্দ্র যদি হয় আমাদের মূল বিন্দু অর্থাৎ 0,0, তাহলে আমরা কি বলতে পারি এই সিপি সমান কি হবে, সিপি সমান আর আমরা ধরতে পারি না, এই যে সিপি সমান আর, এই সঞ্চারপথে যে কোনো একটা পয়েন্ট আমি যদি একটা বিন্দুকে নিই তাহলে ওই বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব যদি আমি ধরি আর, তাহলে আমরা বলতে পারি সিপি সমান আর। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মানে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র থেকে জানি সিপি সমান কি হবে। আমি যদি সিপি স্কয়ার দিয়ে দিই তাহলে সিপি যে দূরত্বটা হবে সেটা হবে কি x - 0 এর উপর হোল স্কয়ার প্লাস y - 0 এর উপর হোল স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, এটা হলো, এটার মান আমি কি ধরবো, সমান আর স্কয়ার। এটা একটু আরেকটা কি আছে, এটার উপরে স্কয়ার আছে, তো স্কয়ার আর রুট এটা কাটা যাবে। যদি এটা এরকম হয় তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা এক্স স্কয়ার লিখতে পারি আর এখান থেকে আমরা ওয়াই স্কয়ার লিখতে পারি। তাহলে আমার সমীকরণটা কি দাঁড়াইতেছে, এইটা। ঠিক আছে। আমি বলছিলাম এক্সকিউজ মি, আচ্ছা দেখো আমি বলছিলাম যে একটা বিন্দু যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে মানে একটা বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দু হয় তাহলে সেই বৃত্তটার যে সমীকরণটা হবে সেটা হবে যে এইটা। ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা মূল মানে মানে কেন্দ্রটা মূল বিন্দুগামী অর্থাৎ মূল বিন্দু বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা। ঠিক আছে। তো এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে 0,0। এইরকম টাইপের যখন আমরা সমীকরণ দেখবো তখন আমাদের বুঝতে হবে যে এই বৃত্তটার কেন্দ্র হবে কত, কেন্দ্র হবে 0,0। ঠিক আছে। তো এই গেল আমাদের প্রথম সমীকরণ বৃত্তের। ঠিক আছে। এই একটা সমীকরণ যখন বৃত্তটার মূল বিন্দু হবে 0,0 তখন এই বৃত্তটার সমীকরণ কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো এই তো আমাদের গেল মূল মানে কেন্দ্রটা মূল বিন্দু বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটা মুছে দেই, বৃত্তটা যদি ধরে নাও বৃত্তটার কেন্দ্র যদি আমার মূল বিন্দুতে না থাকে, ঠিক আছে, ধরেন আমার বৃত্তটার কেন্দ্র এখানে নাই, আমি বৃত্তটা মনে করো সার্টেন যে কোনো একটা পয়েন্ট আঁকলাম, এইখানে আঁকলাম। ঠিক আছে। এখানে আমি বৃত্তটা আঁকলাম। এখন দেখো এই বৃত্তটার কেন্দ্র কিন্তু এইটা। ঠিক আছে। যেটা কিন্তু 0,0 না। ঠিক আছে। 0,0 না। আমি তাহলে এটার ইয়া দিলাম, মনে করো এটা কেন্দ্র দিলাম একটা যে কোনো দিলাম h, k দিলাম ধরো। ঠিক আছে। তাহলে কি এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে h, k, যেখানে আগের বার ছিল কত 0,0। ঠিক আছে। তো এরকম একটা বৃত্ত সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে যেই বৃত্তটা কি, যে বৃত্তের কেন্দ্র 0,0 না অর্থাৎ মূল বিন্দুগামী না, তাহলে সেই বৃত্তের সমীকরণটা আসলে কিভাবে নির্ণীত হবে এটা আমরা এখন এখানে শিখবো। ঠিক আছে। আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা। আচ্ছা, এটা শেখার জন্য ধরে নাও আমি একটা বৃত্তের পরিধির উপর একটা র্যান্ডম বিন্দু নিলাম p। তাহলে এই p বিন্দুর একটা স্থানাঙ্ক থাকবে যেটা আমরা অজানা, সেটা আমরা xy ধরলাম। ঠিক আছে। এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি আমি r দ্বারা ডিনোট করি এর আগের মতনই। ঠিক আছে। যদি জাস্ট আগেরটাতে ছিল আমাদের মূল বিন্দু 0,0 আর এখানে মূল বিন্দু চেঞ্জ করা কে, যদি এরকম হয় তাহলে আমরা কি বলতে পারি না সিপি সমান r। যদি সিপি সমান r হয় তাহলে আমি এদের উপরে স্কয়ার নিব, কারণ আমার দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে রুটটা কাটার জন্য স্কয়ার রুটটা কাটার জন্য আমার স্কয়ার লাগে। তাহলে এখন এসিপি এর দূরত্বটা কি হবে, x - h এর উপর স্কয়ার প্লাস y - k এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। এটা হচ্ছে বৃত্তের h, k কেন্দ্র বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে। কি h, k কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ হইতেছে এইটা, অর্থাৎ যেই বৃত্তের সমীকরণ মানে যেই বৃত্তের কেন্দ্রটা 0,0 না। ঠিক আছে। এরকম বৃত্তের সমীকরণ হইতেছে এই যে এইটা, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তুমি এইটা দ্বারা এর আগের যে সমীকরণ অর্থাৎ 0,0 বিন্দু বিশিষ্ট যে বৃত্তের সমীকরণ ওটাও নির্ণয় করতে পারবা। কিভাবে দেখো, আগের সমীকরণে আমাদের মূল বিন্দুটা কি মানে আমাদের কেন্দ্রটা কি ছিল 0,0 আর এখানে h, k, তাই না। তাহলে এখানে আমি যদি এটাকে যদি মূল বিন্দু চিন্তা করি তাহলে h এর মান কত হবে, h এর মান হবে 0 আর k এর মান হবে 0। যদি এটা হয় তাহলে দেখো এখানে কি আসে, x - 0 এর উপর হোল স্কয়ার
প্লাস ওয়াই মাইনাস 0 উপর হোল স্কয়ার ইজ টু আর স্কয়ার। তার মানে এটা সমান কি দাঁড়ায়? এটা সমান যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ টু আর স্কয়ার। এটাই তো দাঁড়ায়, তাই না? দেখো এটাই হচ্ছে আমাদের সেই আগের সময় 1 নম্বর সমীকরণটা ছিল। বুঝতে পারছো? তার মানে কি আমরা এই যে মাত্র এই সমীকরণটা শিখলাম, এই সমীকরণটা দ্বারা আমাদের মূল মানে কেন্দ্রটা মূল বিন্দু বিশিষ্ট হলে যে সমীকরণটা আসে সেই বৃত্তের সমীকরণটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। ঠিক আছে? তো এই ছিল আমাদের দুইটা সমীকরণ। ঠিক আছে? একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। ঠিক আছে? আমাদের এই বৃত্ত সমীকরণগুলোকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, না অথবা আমরা আমাদের ম্যাথ করার ক্ষেত্রে আমরা পারবো না। ঠিক আছে? এজন্য আমাদের অবশ্যই এটা অনেক ভালো করে আয়ত্ত রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আমি একটা জিনিস তোমাদের বলি, এটাকে যদি ধরো আমি ভাঙাই, এই প্ল্যানটাকে যদি আমি ভাঙাই, তাহলে একটা জিনিস আমরা পাবো, নতুন একটা সমীকরণ পাবো, সেটাকে বলা হয় বৃত্তের সাধারণ সমীকরণ। ঠিক আছে? বৃত্তের সাধারণ সমীকরণটা আসলে কিরকম আমি দেখাই। এটা কিভাবে আসবে দেখো, এখান থেকে যদি আমি ভাঙাই তাহলে এখানে কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস 2h x plus h square plus y square minus 2ky plus k square equal to r square। ঠিক আছে? এখন দেখো এখান থেকে আমি যদি এমনি করে ধরি x square plus y square minus 2hx minus 2ky plus h square plus k square r স্কয়ারটাকে যদি আমি এখানে আইনা ফেলাই এবং এতটুকু টার্ম আমরা ব্র্যাকেটে আবদ্ধ করলাম। কেন ব্র্যাকেটে আবদ্ধ করলাম বলতেছি। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 2ky, এখন এতটুকু টার্ম আমাদের কিন্তু জানা আছে। ঠিক আছে? আমাদের এতটুকু টার্মকে যদি আমরা একটা নির্দিষ্ট টার্ম সি দ্বারা ডিনোট করি, অর্থাৎ একটা কনস্ট্যান্ট দ্বারা যদি ডিনোট করি, তাহলে কিন্তু এটা ভ্যালিড হবে। ঠিক আছে? কেমনে আমি বলি, দেখো এই এইচ আমাদের একটা কেন্দ্র, তাই না? এই এইচটা আমাদের একটা কেন্দ্র, আমাদের মনে করো যে আমাদের জানা মান। ঠিক আছে? একটা কনস্ট্যান্ট, দুইটাই কনস্ট্যান্ট। আবার ব্যাসার্ধ একটা দূরত্ব, এটাও একটা কনস্ট্যান্ট, এটা আমাদের জানা আছে, তাই না? তাহলে এই সম্পূর্ণটাকে যদি আমরা সি দ্বারা রিপ্লেস করি, ঠিক আছে, এইটুকের মান ধরে নাও সি, তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা যেটা দাঁড়ায়, সাধারণ বৃত্তের সমীকরণ, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে? এটা হচ্ছে সাধারণ বৃত্তের সমীকরণ। মানে ইন জেনারেল যত বৃত্ত আছে সবগুলা বৃত্তকে এই সমীকরণ দ্বারা ডিনোট করা যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট বৃত্ত সমীকরণ হচ্ছে এইটা। ঠিক আছে? এইটা দ্বারা যে কোনো বৃত্তকে আমরা সংজ্ঞায়িত করতে পারবো। ঠিক আছে? তো এই সমীকরণে আমরা কিছু বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে এখন আমরা জানবো। ঠিক আছে? তো চলো আমরা জানি। দেখো এটা মুছে দিই। আচ্ছা দেখো, এটা মুছে দিচ্ছি। এখন এই বৃত্তটা দেখলে আমাদের এক বাক্যে বুঝতে হবে যে এটা একটা আমাদের কি বৃত্তের সমীকরণ। কিভাবে বুঝতে হবে? আচ্ছা তার আগে একটা জিনিস আমরা দেখে আসি। এখানে আমরা একটা জিনিস দেখে আসো, এখানে যে আমি সি ধরছিলাম, সির মানটা আমরা কি ধরছিলাম? সির মানটা ধরছিলাম এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ঠিক আছে? এখন আমি এই ক্ষেত্রে আমার সাধারণ বৃত্তর সমীকরণ প্রকাশ করতে আমাকে আরেকটা জিনিস এটা করতে হয়, যদিও এই যে সাধারণ বলা যায়, কিন্তু এখানে আমাদের আরেকটা জিনিস ধরতে হয়, মানে সমীকরণের সৌন্দর্য আনার জন্য বলা যায় মোটামুটি। এটা জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এইচ এর মান আমাদের ধরতে হয় মাইনাস জি, আর কে এর মান ধরতে হয় আমাদের মাইনাস এইচ এফ। ঠিক আছে? এই দুইটা টার্ম আমাদের ধরতে হয়, আর এটা সমান আমাদের সি সমান এইচ স্কয়ার প্লাস কে এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস আর স্কয়ার ধরতে হয়। যদি এটা ধরি, দেখো এইচ ইজ ইকুয়াল টু যদি মাইনাস জি ধরি এবং কে ইজ ইকুয়াল টু যদি মাইনাস এফ ধরি, এই দুটো টার্ম খুব গুরুত্বপূর্ণ এবং এটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ একটু পরে আমরা সমীকরণে গেলে, মানে সমীকরণের ধর্ম বৈশিষ্ট্য পড়তে গেলে বুঝবা। ঠিক আছে? তো আমি যদি এইচ এর মান এখানে মাইনাস জি বসাই এবং কে এর মান যদি এখানে মাইনাস এফ বসাই, তাহলে আমরা সমীকরণটা কি পাবো? দেখো আলটিমেটলি আমরা যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে যেহেতু ইয়া ধরছি, তাহলে 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের মেইন সাধারণ বৃত্তের সমীকরণ। ঠিক আছে?
এটা আমাদের কি মেইন যে আমাদের যে কোনো বৃত্তকে সংজ্ঞায়িত করার জন্য আমাদের যে সমীকরণটা ইউজ করা হয় সেটা হচ্ছে এই সমীকরণ। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত যতগুলো সমীকরণ শিখছি তার থেকে মানে তাদের মধ্যে যে এই সবচেয়ে সাধারণ মানে যে কোনো বৃত্তকে আমরা ডিনোট করবো এই সমীকরণ দ্বারা। ঠিক আছে, তো চলো এই সমীকরণের কিছু বৈশিষ্ট্য আমরা এখন জানবো। ঠিক আছে, এই সমীকরণ কেন বৃত্তে মানে কি হলে আমরা সবসময় বুঝবো যে এটা বৃত্তের মানে এটা বৃত্তের সমীকরণ। ঠিক আছে, আমার কাছে মনে করো কোনো একটা সমীকরণ দেওয়া আছে, ওখানে আমি কিভাবে বুঝতে পারবো যে এটা বৃত্তের সমীকরণ আসলে এই জিনিসটাই আমরা এই সমীকরণ থেকে বুঝবো। ঠিক আছে, আচ্ছা দেখো আমাকে দেখো এই যে এই সমীকরণটার মধ্যে এই সমীকরণটার 1 নম্বর বৈশিষ্ট্য কি দেখো, আমি যদি বলি x ও y চলক সংবলিত দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এক হচ্ছে কি দুইটা চলক থাকবে, এটা কি x এবং y, ঠিক আছে, অথবা y অথবা z যে কোনো হইতে পারে, কিন্তু দুইটা চলক থাকতে হবে এবং ওই যে সমীকরণটা থাকবে ওই সমীকরণটাকে অবশ্যই দ্বিঘাত সমীকরণ হইতে হবে, অর্থাৎ x এর পাওয়ার y এর পাওয়ারের মধ্যে আমাদের মানে পাওয়ার 2 থাকতে হবে। ঠিক আছে, ওটাকে অবশ্যই দ্বিঘাত সমীকরণ হইতে হবে, আদারওয়াইজ আমরা ওটাকে বৃত্তের সমীকরণ বলতে পারবো না। ঠিক আছে, আচ্ছা আসো দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হইতেছে দেখো আমাদের এইখানে x এবং y এর যে সহগ অর্থাৎ সরি x y না x স্কয়ার ও y স্কয়ারের সহগ অবশ্যই সেম থাকতে হবে, যদি সেম না থাকে তাহলে ওটা বৃত্তের সমীকরণ হবে না, ওটা ভিন্ন সমীকরণ হবে। ঠিক আছে, এখন দেখো এখানে একটা জিনিস মানে অনেকের মধ্যে ঝামেলা লাগে, সেটা হইতেছে ধরে নাও আমি এখান থেকে একটা জাস্ট নরমাল একটা বৃত্ত দিলাম, সেটা ধরে নাও 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 4x প্লাস মনে করো যে অথবা আমি প্লাসে দিলাম, ধরো আমাদের প্রথম পাইতেছি 8y প্লাস 8 সামথিং, এই একটা সমীকরণ আমার কাছে আছে। এই সমীকরণটা আমি তোমাদের দিলাম, দেওয়ার পরে যদি বলি এটা কি আমাদের বৃত্তের সমীকরণ, তাহলে তুমি কি তাকাবা ফার্স্টে যে এটা কি x বার সংবলিত সমীকরণ মানে দুইটা চলক সংবলিত সমীকরণ কিনা এবং দ্বিঘাত সমীকরণ কিনা। দেখছো যে x এবং y সংবলিত একটা সমীকরণ আছে, ঠিক আছে, এবং দুইটা চলক সংবলিত সমীকরণ এবং এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ, যেহেতু এখানে আমার x এর পাওয়ার y এবং x এর পাওয়ার 2 এবং y এর পাওয়ার 2, তাহলে আমি এটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারতেছি। এই আমাদের প্রথম শর্তটা স্যাটিসফাই হলো। দ্বিতীয়তে যখন আসলা সেই ব্যাপারটা দেখলা কি আয়শা যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ অবশ্যই সেম থাকতে হবে, কিন্তু এখানে কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সেম, এটা কিন্তু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু সেম না। ঠিক আছে, যদি সেম না হয় তাহলে আমাদের কি দেখো যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু সেম না, এখানে 2 একটা আর একটা 3। ঠিক আছে, যদি সেম না হয় তাহলে অবশ্যই আমাদের এটা বৃত্তের সমীকরণ না, তার মানে কি এটা বৃত্ত নয়। ঠিক আছে, এটা বৃত্ত নয়। ঠিক আছে, কিন্তু দেখো আমি যদি বলি এই সমীকরণটা ধরে নাও এরকম একটা সমীকরণ দিলাম, ধরে নাও 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 4x প্লাস 8y প্লাস 16। আচ্ছা দেখো এইটা কি বৃত্তের সমীকরণ কিনা, অনেকে এখানে গুলাই ফেলাই কি যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের আগে যেহেতু 2 আছে, ঠিক আছে, যেহেতু আমার এই সমীকরণটার মতো যাইতেছে না, এই জন্য এটা আমাদের বৃত্তের সমীকরণ না, এটা অনেকে গুলাই ফেলায়। ঠিক আছে, আমাদের মেইন সমস্যা মানে এখানে মেইন সমস্যাটা হয় এটাই যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার প্লাস 2x এরকম টাইপের একটা সমীকরণ দেখছেন, তাহলে এখানে 2x স্কোয়ার এখানে যেহেতু 2y স্কোয়ার আসছে তাহলে এটা বৃত্তের সমীকরণ হওয়ার কথা না। বাট দেখো আমাদের শর্তের মধ্যে দেওয়া আছে যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব অবশ্যই সেম থাকতে হবে। দেখো এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব সেম আছে, যদি সেম থাকে তাহলে এটা অবশ্যই বৃত্ত। কিভাবে বৃত্ত, দেখো আমি যদি উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কিন্তু এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 4y প্লাস 8 আমরা কিন্তু দেখো এখানে আগের ওই সমীকরণটাই পাইতাছি। ঠিক আছে, যে সমীকরণে কি দুইটা মানে x স্কয়ার এবং y স্কয়ারের সব কিন্তু আমাদের সেমই থাকতেছে। ঠিক আছে, যার সাথে আগে 2 দেওয়া ছিল, এই 2টা দেওয়ার কারণে অনেকে ভাবে যে আমাদের তো এই সমীকরণের সাথে মিলে নাই, তার মানে আমাদের এটা বৃত্ত না। কিন্তু আমাদের অবশ্যই বুঝতে হবে যে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ কি
আমাদের সেম কিনা, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট দেখাটা, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের একটা বৃত্তের সমীকরণ। আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে। আচ্ছা আসছে, দেখো। আচ্ছা, তো আমাদের এটা গেল, ঠিক আছে, যে আমরা কি বললাম, যদি আমাদের এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সহগ যদি সেম থাকে তাহলে কি ওটা বৃত্তের সমীকরণ। যখন এক্স এবং ওয়াই আমাদের একটা চলক, মানে দুটো চলক সংবলিত দ্বিঘাত সমীকরণ হবে, এবং দ্বিতীয়টা হচ্ছে কি এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সহগ যখন সেম থাকবে, ঠিক আছে, তখন আমরা বলতে পারবো এটা বৃত্তীয় সমীকরণ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হইতেছে আমাদের এখানে দেখো আমাদের এক্স ওয়াই সংবলিত কোনো টার্ম নাই, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে, এটাকে যদি এক্স ওয়াই বলতেছি, এক্স ওয়াই এই নির্দিষ্ট এইটা সংবলিত কোনো পদ থাকবে না, ঠিক আছে, এটা সংবলিত কোনো পদ নেই, ঠিক আছে, এটা সংবলিত কোনো পদ থাকবে না, ঠিক আছে। তো এটা সংবলিত যখন কোনো পদ থাকবে না তখন আমাদের কি বুঝতে হবে যে আমাদের এই তিনটা, দেখো এখানে আমাদের কোনো এক্স ওয়াই সংবলিত কোনো পদ নেই, এক্স আছে এক্স ওয়াই নেই, ওয়াই আছে, ঠিক আছে, জি এক্স আছে, এফ ওয়াই আছে, প্লাস সি আছে, কিন্তু এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই সংবলিত কোনো পদ নেই। যখন এই তিনটা মানে তিনটা শর্ত যখন আমরা এখানে স্যাটিসফাই হইতেছে তখন আমরা কি বলতে পারি যে ওইটাতে বৃত্তের সমীকরণ। আমরা আগে যে সমীকরণটা দেখলাম ওটার মধ্যে আমাদের এক্স ওয়াই সংবলিত কোনো টার্ম ছিল না, তাহলে আমরা কি বলতে পারবো ওই বৃত্তের সমীকরণ, ওই সমীকরণটা একটা বৃত্তের সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, তো এই তিনটা মাস্ট 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 ইম্পর্টেন্ট, এই তিনটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এই তিনটা যদি আমরা মনে না রাখতে পারি তাহলে আমরা বৃত্ত ধরতেই পারবো না, ঠিক আছে, যে এটা কি এই সমীকরণ আসলে বৃত্তের সমীকরণ না কিসের সমীকরণ। তো আমাদের বৃত্ত পড়তে হলে অবশ্যই আমাদের এই টার্মটাকে আগে খুব ভালো করে আয়ত্ত করতে হবে। এটা যদি আয়ত্ত করতে হবে তাহলে আমাদের ম্যাথ ডান, ঠিক আছে। আচ্ছা, তো আসো এখন আমরা তো মানে বুঝলাম যে কি হবে একটা কোন একটা সমীকরণ দেওয়া হলে ওই সমীকরণটা বৃত্ত কিনা ওটা শিখলাম। এখন ওই সমীকরণটা থেকে আমরা কিছু বৃত্তের ধর্ম সম্বন্ধে জানি। আসো আমরা বৃত্তের কিছু ধর্ম সম্বন্ধে জানি। আসো তার মধ্যে এক নম্বর যেটা হবে, দেখো আমি এখানে ফার্স্টেই সি সমান কি ধরছিলাম, দেখো এখানে আমরা সি সমান কি ধরছিলাম, সি সমান এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা ধরছিলাম তাই না। আচ্ছা, যদি এটা ধরে থাকি তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, দেখো আমি যদি আর স্কোয়ারটাকে এখানে নিয়ে আসি এবং এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার থেকে এখানে রাখি আর সিটাকে ওই দিকে নিয়ে যাই তাহলে আমার এরকম থাকে টার্মটা, ঠিক আছে। আচ্ছা থাকলো, এখানে আমরা আর সমান কি লিখতে পারি, রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস, ঠিক আছে। আচ্ছা, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, এই টার্মটা আমরা লিখতে পারি তাই না, লিখতে পারি কিনা, এই টার্মটা আমরা লিখতে পারি, ঠিক আছে। এখন দেখো আমরা এইচ এর মান এখানে মাইনাস জি ধরছিলাম তাই না, যদি এইচ এর মান আমরা মাইনাস জি ধরি তাহলে দেখো এখান থেকে আমরা আরেকটা জিনিস পাবো, মানে এখান থেকে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো যে এইচ স্কোয়ার, তাহলে এইচ এর মান যদি মাইনাস জি হয় তাহলে মাইনাস জি এর স্কোয়ার শুধু জি স্কোয়ারই হবে, আবার কে এর মান হচ্ছে মাইনাস এফ, তাহলে মাইনাস এফ স্কোয়ার এর মান মানে প্লাস এফ স্কোয়ারই হবে, আর সি তো এখানে সি যেমন আছে ওরকম, ঠিক আছে। এটা আনলাম, ঠিক আছে। আচ্ছা আমি এটা মুছে দিই, ঠিক আছে। তাহলে আমি বৃত্তের যে ব্যাসার্ধ অর্থাৎ আর, যেটা আর সমান আমি কি আনতে পারলাম, যে এখান থেকে আর সমান আমি এই টার্মটা আনতে পারলাম তাই কি না, দেখো এই টার্মটা আমি আনতে পারলাম তাই না। যখন আমি এই টার্মটা আনলাম তখন একটা ব্যাপার হইতেছে, সেটা হচ্ছে ব্যাসার্ধ সমান জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এখান থেকে আমরা একটা ধর্ম জানবো, ঠিক আছে, বৃত্তের একটা গুরুত্বপূর্ণ ধর্ম সম্বন্ধে জানবো। মনে করো আমার কাছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, র্যান্ডম যে কোনো একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে। ওইখানে মনে করো যে দেওয়া আছে আমাদের, মনে করো বৃত্তের সমীকরণ ধরে নাও এরকমই দিলাম, আমি এখানে দিলাম, সেখানে দেখাই, মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স, আচ্ছা ফোর এক্স দিই, ফোর এক্স প্লাস টু ওয়াই প্লাস
4 ইকুয়াল টু 0, ঠিক আছে? এরকম একটা সমীকরণ দেওয়া আছে। এটা হচ্ছে বৃত্ত সমীকরণ, তাই না? কারণ এখানে x y সংবলিত x মানে দুই দ্বিঘাত সমীকরণ আছে, x y চলক সংবলিত দ্বিঘাত সমীকরণ আছে, x y সংবলিত কোনো পদ নাই এবং x স্কয়ার এবং y স্কয়ার সহগ আছে, তাহলে এটা একটা বৃত্ত সমীকরণ। এখন আমাকে এরকম একটা সমীকরণ দিয়ে যদি বলে, ইমাজিন যে এরকম একটা সমীকরণ দিয়ে আমাদের বললো যে এটা কি বাস্তব বৃত্ত হবে নাকি অবাস্তব বৃত্ত হবে, এই টার্মটা আনার জন্য আমাদের অথবা এই টার্মটা বোঝার জন্য আমাদের আগে একটা জিনিস বুঝতে হবে, সেটা হইতেছে দেখো আর এর মান হচ্ছে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, ঠিক আছে? যদি এইটাই হয়ে থাকে তাহলে আমি এখান থেকে জি এর মানটা আনতে পারবো, তাই না? এখান থেকে জি এর মানটা কিভাবে আনতে পারবো, এটা হচ্ছে 2 ইনটু 2 দিয়ে যদি দেই, ধরে নাও 2 2 ইনটু 2 যদি দেই, আর 2টা তো y এর সাথে 2 আকারে গুণ আছে, এরকম যদি দেই তাহলে দেখো আমি যদি এই সমীকরণের সাথে এই সমীকরণটা তুলনা করি তাহলে জি এর মান কত এখানে 2, ঠিক আছে? কারণ 2 ইনটু gx, তাহলে 2 ইনটু g ইনটু x, তাহলে এখানে জি এর মান হচ্ছে 2, তাহলে এখানে আর এর মান আমি কি দিতে পারবো, 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 4, মানে কত আসবে এখানে 4, y এর মান 2 ইনটু f ইনটু y, তাহলে 2 ইনটু f ইনটু y, তাহলে এখান থেকে আমরা কি আনতে পারবো, f এর মানটা আনতে পারবো। এখানে f এর মানটা কত হবে 1, কারণ এখানে 1 2 ইনটু 1 একটা গুণ আছে, তাহলে এখানে যদি 1 আনি তাহলে 1 এর স্কয়ার 1ই থাকে। আর c এর মান এখানে কত, এখানে c এর মান কত, এখানে c এর মান হচ্ছে 4, তাই কি না? আচ্ছা, এটা যদি হয় তাহলে আমাদের r এর মানটা কত, দেখো r এর মানটা আসছে আমাদের 1, ঠিক আছে? r এর মানটা কত আসছে, একটা 1, যেটা হচ্ছে 0 থেকে বড়, অর্থাৎ এই যে r এর এই মানটা অর্থাৎ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার, দেখো আমি আরেকবার দেখাই, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এই যে এই মানটা আমি এখান থেকে এখানে আসলাম, হ্যাঁ, এই মানটা যখন 0 থেকে বড় হবে তখন আমরা বলতে পারবো যে ওই বৃত্তটা একটা বাস্তব বৃত্ত, ঠিক আছে? সেটা কি একটা বাস্তব বৃত্ত, কেননা আর এর যে মানটা এটা একটা ধনাত্মক মান, ঠিক আছে? আর যদি একটা ধনাত্মক মান থাকে তাহলে আমার একটা এক একক বিশিষ্ট এক একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত পাবো, তাহলে সেটা অবশ্যই একটা কি হবে, আমাদের বাস্তব বৃত্ত হবে। আচ্ছা, এখন যদি আমাদের দেখো ব্যাপারটা এরকম হইতো যে আমাদের আর এর মানটা যদি 0 হয়ে যেত, আমি যদি এখানে মনে করো 4 না দিয়ে ধরো না আমি এখানে 5 দিলাম, ঠিক আছে? এখানে যদি 5 দিলাম আর এখানে, তাহলে আমাদের কত আসবে, মাইনাস এর ক্ষেত্রে 5 আসবে, তাহলে সেই ক্ষেত্রে আমার আর অর্থাৎ 0 এর মানটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? অর্থাৎ এটার মান জি স্কয়ার প্লাস এফ স্কয়ার, আমার যে এই সমীকরণটা দেওয়া আছে এখান থেকে যদি আমি জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি এর মানটা শূন্যের সমান পাই, তখন আমরা ওটাকে কি বলতে পারবো, ওটাকে আমরা বলতে পারবো একটা বিন্দু বৃত্ত, কারণ ওটার কোনো দৈর্ঘ্য নাই, মানে ওই যে বৃত্ত আছে ওই বৃত্তের যে ব্যাসার্ধ থাকবে ওই বৃত্তের ব্যাসার্ধের কোনো দৈর্ঘ্য নাই, যদি বৃত্তের ব্যাসার্ধের কোনো দৈর্ঘ্য না থাকে, ধরুন আমি এখান থেকে একটা, আমি যদি এখানে এখানে দেখাই বিন্দু নিলাম, এই বিন্দু থেকে আমার একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 1 হয় তাহলে বৃত্তটা এরকম হয়, কিন্তু বৃত্তের ব্যাসার্ধ যদি 0ই হয় ওই পয়েন্টে আসে তাহলে তো ওই পয়েন্ট থেকে আমার কোনো বৃত্ত টানতে পারি না, আমার জাস্ট 0 থাকে, তাই না? যদি 0 থাকে তাহলে আমরা কি বলতে পারবো যে ওই বৃত্তটা একটা বিন্দু বৃত্ত, ঠিক আছে? বাস্তব এবং বিন্দু বৃত্ত, ঠিক আছে? আচ্ছা, এখন যদি ধরে নাও আমি এখানে এইটার মধ্যে 5 না দিয়ে ধরো 6 দিলাম, ঠিক আছে? দেখো এখানে কিন্তু আমাদের দেখতে সবকিছু সেমই দেখাইতেছে, মানে বৃত্তের সমীকরণের মতো সেম দেখাইতেছে। দেখো এখানে এক্স স্কয়ার আছে, ওয়াই স্কয়ার আছে, দুইটার সহগ সেম, তারপর হচ্ছে আমাদের এক্স ওয়াই সংবলিত কোনো পদ নাই, কিন্তু তারপরেও কি এটা কি কোনো বৃত্ত হবে, বৃত্ত হবে কিনা সেটা দেখার জন্য আমাদের সেই আগের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি স্কয়ার ইজ ইকুয়ালস টু, দেখো এখানে আমাদের কি আসে, প্লাস মানে 4 প্লাস 1 মাইনাস 6, অর্থাৎ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি যে মানটা থাকবে এখান থেকে, দেখো আমরা যদি জি স্কয়ার প্লাস এফ স্কয়ার প্লাস সি স্কয়ার মানটা বসাই মাইনাস 6 যদি বসাই তাহলে এখানে আমাদের মাইনাস 1 থাকে, যদি জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি এর মানটা 0 থেকে ছোট হয়, যদি 0 থেকে ছোট হয় তাহলে ওটা কোনো বাস্তব বৃত্ত হবে না, ওটা একটা অবাস্তব বৃত্ত হবে। কেন? কারণ একটা বৃত্তের একটা রেডিয়াস থাকবে তাহলে ওটা বৃত্ত হবে, বৃত্তটা যদি রেডিয়াস না থাকে, রেডিয়াস যদি 0 হয় তাহলে একটা পয়েন্ট হবে, বিন্দু বৃত্ত হবে। কিন্তু বৃত্ত দৈর্ঘ্য কি কখনো ঋণাত্মক হইতে পারে, একটা তোমরা বলো ব্যাসার্ধ কি কখনো ঋণাত্মক হইতে পারে, ঋণাত্মক তো হইতে পারে না, যদি ঋণাত্মক না হয় তাহলে ওইটা বৃত্তও হবে না, বৃত্ত হওয়াটাও পসিবল না, তাই না? যদি বৃত্ত হওয়াটা পসিবল না হয় তাহলে আমরা ওই ক্ষেত্রে কি বলবো, এটা যদি 0 থেকে ছোট হয়, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি এর মানটা যদি 0 থেকে ছোট হয় তাহলে আমাদের ওই বৃত্তটা কি হবে, একটা অবাস্তব বৃত্ত হবে।
ঠিক আছে। আচ্ছা, তো আমরা তিনটা প্রপার্টি শিখলাম। একটা হইতেছে কি জি স্কয়ার প্লাস এফ স্কয়ার, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি যদি 0 থেকে বড় হয় তাহলে বাস্তব বৃত্ত। ঠিক আছে, বাস্তব বৃত্ত। যদি জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি ইকুয়াল টু 0 সমান হয় তাহলে বিন্দু বৃত্ত, বিন্দু বৃত্ত। আর জি স্কয়ার এফ স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি যদি 0 থেকে ছোট হয় তাহলে আমাদের কি হবে, এটা অবাস্তব বৃত্ত। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের তিনটা শর্ত। কোন একটা সাধারণ বৃত্তের সমীকরণ অথবা কোন একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ওই বৃত্তের সমীকরণ থেকে ওটা কি বাস্তব বৃত্ত নাকি অবাস্তব বৃত্ত নাকি আমাদের বিন্দু বৃত্ত, এটা যদি নির্ণয় করতে পারি তাহলে আমাদের এই শর্তটা পারা অর্থাৎ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি এর মানটা 0 থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে আমাদের বুঝতে হবে এটা বাস্তব বৃত্ত, যদি এটা 0 সমান হয় তাহলে আমাদের বুঝতে হবে বিন্দু বৃত্ত, আর যদি 0 থেকে ছোট হয় তাহলে আমাদের অবশ্যই বুঝতে হবে যে ওই বৃত্তটা হচ্ছে একটা অবাস্তব বৃত্ত। ঠিক আছে। আচ্ছা, তো আমরা আজকে এই পর্যন্ত শিখলাম বৃত্তের কয়েকটা ধর্ম প্রপার্টি নিয়ে আমরা শিখলাম। ঠিক আছে, তো চলো এখন আমরা একটা ম্যাথ করি। আসো আসো আমি আরেকবার একটু মানে এইটা সামারি দেই কি শিখালাম তোমাদের। সেটা হচ্ছে যদি একটা বৃত্ত থাকে, ধরে নাও 0,0 কেন্দ্রগামী বৃত্ত, বৃত্তটা কিরকম হবে অর্থাৎ বৃত্তের সমীকরণ, বৃত্ত দ্বারা বৃত্তের সমীকরণ বোঝাতে সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। ঠিক আছে, এই একটা সমীকরণ আমাদের। এটা হচ্ছে কি 0,0 বিন্দুগামী মানে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এখন ধরো এটা কি আসতেছে। আচ্ছা, এখন যদি মনে করো আমাদের ওই বৃত্তের কেন্দ্রটা 0,0 না হয়ে একটা নির্দিষ্ট বিন্দু হয়, ধরে নাও h, k, এত কেন্দ্রগামী বৃত্তের সমীকরণটা কি হবে, আমরা দেখছি x মাইনাস h এর উপর স্কয়ার প্লাস y মাইনাস k এর উপর স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। ঠিক আছে, আচ্ছা গেল, এটা আমাদের আরেকটা সমীকরণ। আরেকটা আমরা যদি দেখি সেটা হচ্ছে কি বলছি বৃত্তের সাধারণ সমীকরণ, অর্থাৎ যে কোনো বৃত্তকে আমাদের ওইটা দ্বারা ডিফাইন করা যাবে, ওই সমীকরণটা দ্বারা ডিফাইন করা যাবে। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ। ঠিক আছে, বৃত্তের সাধারণ সমীকরণ সেটা কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। ঠিক আছে, যেখানে দাঁড়াও দেখাইতেছি, যেখানে আমাদের আবার কি সরি এখন যেখানে আমাদের এই যে জিটা দেখতেছো, ঠিক আছে, এই যে জিটা দেখতেছো, এই জি এর মানটা হচ্ছে -h আর এফ এর মানটা হচ্ছে -k। ঠিক আছে, আর সি সমান কত, সি সমান হচ্ছে রুট জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস আর স্কয়ার। ঠিক আছে, এই তো আমরা এই কয়েকটা বৃত্তের সমীকরণ শিখলাম। ঠিক আছে, এখন দেখো সেকেন্ড, এখন আমাদের একটা জিনিস শিখতে হবে। ম্যাথ করার আগে একটা জিনিস আমাদের শিখায়, সেটা হইতেছে দেখো আমার এই যে বৃত্তটা আমরা নির্ণয় করছিলাম, এই বৃত্তটা অথবা ধরে নাও এই বৃত্তের কথা যদি আমি চিন্তা করি, এই বৃত্তটা যদি আমাদের মনে করো এরকম হয়, অথবা আমি যদি এই বৃত্তের ক্ষেত্রে চিন্তা করি, অর্থাৎ ধরে নাও একটা মূল বিন্দুগামী বৃত্তই গেল, এটা মূল বিন্দুগামী বৃত্তের ক্ষেত্রে এই বৃত্তটা দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে, তাই কিনা, এক্স অক্ষ এবং যে ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে, তাই না। তাহলে এই এই সমীকরণটার ক্ষেত্রে যখন এক্স অক্ষকে এই বৃত্তটা ছেদ করছে তখন এই বিন্দুটাতে ওয়াই এর স্থানাঙ্ক কি 0 না, এখানে
তো y এর স্থানাঙ্ক যদি 0 হয় তাহলে আমি এই সমীকরণটার মধ্যে যদি y এর মান বসাই তাহলে আমরা এখান থেকে কি পাবো x স্কয়ার ইজ ইকুয়ালস টু জাস্ট r স্কয়ার, তাই না? x স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার পাইলাম। তাহলে আমরা দেখো x এর মানটা কি পাবো, যদি আমি স্কয়ারটা উঠাই দিই তাহলে আমরা এখানে পাবো প্লাস মাইনাস r, অর্থাৎ এই বৃত্তটা x অক্ষকে r, 0 এবং যেহেতু আরেকটা মাইনাস আর আছে অর্থাৎ মাইনাস r, 0 বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা মূল বিন্দুগামী বৃত্ত দ্বারা x অক্ষের ছেদবিন্দু, ঠিক আছে? এটা হচ্ছে r, 0 এবং মাইনাস r, 0, ঠিক আছে? আচ্ছা, যখন x অক্ষকে ছেদ করছিল তখন y এর মান 0 ছিল এবং y অক্ষকে যখন ছেদ করবে তখন x এর স্থানাঙ্কের মান হবে কি 0। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি মনে করো x এর মানটা 0 যদি এখানে বসাই দিই তাহলে আমরা এখান থেকে কি পাবো, সেটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার। এটা যদি পাই, মানে x এর মধ্যে আমি যে 0 বসাই দিছি তাহলে আমরা y সমান আবার কি পাবো, y সমান পাবো প্লাস মাইনাস r। y সমান যদি প্লাস মাইনাস r পাই তাহলে আমার এই বৃত্তটা y অক্ষকে, ঠিক আছে, y অক্ষকে 0, r এবং 0, r বিন্দুতে ছেদ করবে, 0, r বিন্দুতে ছেদ করবে, তাই না? তো এই দুইটা হইতাছে একটা বৃত্ত দ্বারা দুটো অক্ষের ছেদবিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে? যদি r, 0 x অক্ষ যখন হয় তখন r, 0 মাইনাস r, 0 যখন y অক্ষ হয় তখন 0, r এবং 0, মাইনাস r হয়, ঠিক আছে? এটা ছিল আমাদের ছেদাংশের ধারণা, ছেদবিন্দু নির্ণয় করার ধারণা, ঠিক আছে? এখন চলো আমরা ডাইরেক্ট ম্যাথে চলে যাই। আসলে আমরা এখন একটা ম্যাথ করব। বৃত্তের তো বিভিন্ন প্রপার্টি শিখলাম, এখন ওই প্রপার্টি দ্বারা আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করা শিখবো এবং বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে আমরা বৃত্তের মানে বিভিন্ন বৈশিষ্ট্য যেমন ব্যাসার্ধ নির্ণয়, তারপর হচ্ছে আমাদের বিন্দু নির্ণয়, এসব আমরা শিখবো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি একটা ম্যাথ দিয়ে। আচ্ছা দেখো, মনে করো আমাদের দেওয়া আছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 2, আচ্ছা এখানে যাবে 2, -3 এবং ব্যাসার্ধ 5, এই একটা। আরেকটা বলছে, আচ্ছা এটা পরে কি, আচ্ছা এটাকে দেখো, এখানে দেখো বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 2, -3, অর্থাৎ আমরা এই সমীকরণটা পড়ছিলাম সেটা নিব খুব ইজিলি। দেখো আমাদের ওই তিনটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণকে পিক করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কোনটা নিব সেটা আমরা তার ধর্ম দেখে বলবো। আমাদের কেন্দ্র এখানে 2, -3 দেওয়া আছে, তাহলে আমাদের কি নিতে হবে ইজিলি, x - h এর উপর হোল স্কয়ার প্লাস y - k এর উপর হোল স্কয়ার এটা নিতে হবে, ঠিক আছে? যদি আমরা এটা নিই তাহলে সেক্ষেত্রে আমাদের সমীকরণটা ছিল এরকম, ঠিক আছে? এটার মাধ্যমে আমরা খুব ইজিলি ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো যেখানে আমাদের ব্যাসার্ধের মান জানা আছে, ঠিক আছে? আমরা যে সাধারণ বৃত্তের সমীকরণ নিয়েছিলাম ওটা দ্বারা নির্ণয় করতে পারবো, কিন্তু ওখানে একটু এক্সট্রা কাজ করতে হয়, ঠিক আছে? এটা সামনে গেলে দেখবো। তো এত ওটার জন্য এক্সট্রা কাজ না করে জাস্ট সিম্পলি এটার মধ্যে এই মানগুলো বসিয়ে দিলে যদি আমার এই সমীকরণ নির্ণয় হয় তাহলে আমরা অবশ্যই ইজি পথটাই অবলম্বন করবো, ঠিক আছে? তো এটার জন্য আমরা যদি এখানে এভাবে বসাই x - 2 এর উপর হোল স্কয়ার প্লাস y মাইনাস, তাহলে প্লাস 3 এর উপর হোল স্কয়ার হবে ইজ ইকুয়ালস টু 5 + 25, ঠিক আছে? তো এখানে আমাদের কি হবে, x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু 25। যদি এত হয় তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y 4 আর 9 হচ্ছে আমাদের 13, 13 মাইনাস 25 আমাদের কত থাকবে, দেখো 2, 1, তাহলে আমাদের এখানে আসতেছে -12, ঠিক আছে? এই হচ্ছে আমাদের একটা আমাদের কাঙ্ক্ষিত সেই বৃত্ত, যে বৃত্তটা আমাদের কাছে চাইছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। দেখো এখানে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, দেখো আমরা কিন্তু এটাকে সাধারণ বৃত্তের সমীকরণ দ্বারা কিন্তু ডিরাইভ করতে পারতেছি, তাই না? যে দেখো একটা কেন্দ্র দেওয়া আছে, জাস্ট ব্যাসার্ধ দেওয়া আছে, এখান থেকে আমরা এই বৃত্তের সমীকরণটা আনতে পারলাম। এইটা কি একটা সাধারণ বৃত্তের সমীকরণ ছিল না?
যে যার এক্স এবং ওয়াই সংবলিত তোমার দুইটা চলক সংবলিত এবং দুটো চলক সংবলিত একটা সমীকরণ থাকবে এবং ওই চলকের মধ্যে এক্স এর এবং ওয়াই এর দ্বিঘাত মানে অর্থাৎ পাওয়ার 2 থাকবে, দ্বিঘাত সংবলিত একটা সমীকরণ থাকবে, ঠিক আছে? এটা হলো। এবং একই সাথে দেখো এখানে এক্স ওয়াই সংবলিত কিন্তু কোনো পদ নাই, ঠিক আছে? এবং এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের যে সহগ সেই দুটো কিন্তু সেম। তারপর সেই মাসে তখন তার মানে কি আমরা এটা বলতে পারতেছি যে আমার এটা একটা বৃত্ত, ঠিক আছে? তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ। আচ্ছা, তো এটা আমাদের ইজিলি নির্ণয় হয়ে গেল। তাহলে আমরা নেক্সট ম্যাথটাতে যাই। আসো দেখো নেক্সট ম্যাথটাতে কি বলছে যে সরি দেখো সেটা হচ্ছে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 2x সরি মাইনাস 2x প্লাস 6y মাইনাস 15 ইকুয়াল টু 0 তো বৃত্তের আচ্ছা কেন্দ্র ও ব্যাসার্ধ কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো, ঠিক আছে? দেখো আমাদের একটা বৃত্ত দেওয়া আছে, সেটা কি x 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 2x প্লাস 6y মাইনাস 15 ইকুয়াল টু 0 এই বৃত্ত দেওয়া আছে, ঠিক আছে? এখন এই বৃত্ত থেকে আমাদের কেন্দ্র নির্ণয় করতে বলছে এবং ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, তাই না? আচ্ছা, এই বৃত্ত দেখার সাথে সাথে আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের এটা অবশ্যই দেখতে হবে এবং বুঝতে হবে যে এটা একটা আদর্শ অর্থাৎ সাধারণ বৃত্তের সমীকরণ। সাধারণ আদর্শ বৃত্তের সমীকরণ সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস ইকুয়াল টু 0, তাই কি না? তাই না? আচ্ছা, এখন দেখো এই বৃত্তটাকে আমাকে আগে এই ফর্মে আনতে হবে। যদি এই ফর্মে আনতে হয় এই বৃত্তটাকে, তাহলে আমার কি করতে হবে? x স্কয়ার এবং y স্কয়ারের ফর্মে আনতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে যে x স্কয়ারের আগে যে 2 আছে এবং y স্কয়ারের আগে যে 2 আছে, এই দুটো সেম হওয়ার কারণে এটা বৃত্তের সমীকরণ, ঠিক আছে? কিন্তু এই দুটোকে আগে আমাদের কি করতে হবে? x স্কয়ার এবং y স্কয়ার আগে কনভার্ট করতে হবে, ঠিক আছে? 2টা রাখা যাবে না, 2টা রাখলে এখানে আমাদের ঝামেলা লাগবে, ঠিক আছে? তো কি করতে হবে? আমাদের x স্কয়ার এবং y স্কয়ার আনতে আমাদের ফার্স্টে কি করতে হবে? এই সমীকরণটাকে 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ দিতে হবে। 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x প্লাস 3y মাইনাস 15/2 ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এই সমীকরণটার মতো আমরা এই সমীকরণটা পাইলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যে পার্টটা করতে হবে, আমাদের কি বলছে এই সমীকরণ থেকে তো আমরা এই সমীকরণে আনলাম। এখন আমাদের বলছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে, তাই না? যদি বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্র নির্ণয় করতে পারি, তাহলে আমাদের যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে এখানে দেখো আমাদের যে 2g আছে, এখানে 2g এর মান কত? এখানে 2g এর মানটা হচ্ছে -1, তাই কি না? আর 2f এর মানটা কত? এখানে 2f এর মান হচ্ছে 3, তাই না? আচ্ছা, যদি এইটা হয় তাহলে দেখো তো আমাদের g এর মানটা কি আসতেছে? g এর মানটা আসতেছে আমাদের -1/2 এবং f এর মানটা আসছে আমাদের 3/2, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি পড়ছিলাম? কেন্দ্রটা আসলে কি হবে? আমাদের আদর্শ সমীকরণ অর্থাৎ সাধারণ সমীকরণের যে আদর্শ রূপটা, ওখান থেকে আমরা ধরছিলাম মানে দেখছিলাম যে h যেটা h ছিল এবং k ছিল কেন্দ্র, h এর মান ছিল -g এবং k এর মান ছিল -f, ঠিক আছে? তাহলে আমাদের যদি কেন্দ্র বাই করতে হয় তাহলে এইটার আগে অবশ্যই একটা মাইনাস গুণ দিতে হবে, তাহলে আমরা x এর স্থানাঙ্কটা পাবো। এটার আগে একটা মাইনাস গুণ দিতে হবে, তাহলে আমরা y এর স্থানাঙ্কটা পাবো। যদি এটাকে যদি মাইনাস গুণ দিতে এটা আমাদের প্লাস হয়ে যায়, জাস্ট শুধু হাফ থাকে। এটার আগে যদি আমরা মাইনাস গুণ দিতে আমাদের 3/2 আসে, তাহলে কেন্দ্রটা কত হবে? এই বৃত্তের কেন্দ্রটা হবে হাফ মাইনাস 3/2, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কেন্দ্র। দেখো আমাদের মেইন ভুলটা এইখানে এইখানে আর কি মেইনলি বাজে যে জি এবং এফ, ঠিক আছে? জি এবং এফ আমরা পাইলাম। এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা জি এবং এফ কে কেন্দ্র বা এই হাফটাকে রেখে মাইনাস হাফটাকে রাখি আর এখানে মনে করি 3/2টাকে রাখি, যার ফলে দেখা যায় আমাদের ম্যাথটা ভুল হয়ে যায়, ঠিক আছে? এখানে আমাদের তুলনা করতে হয় 2g সমান -1, 2f সমান
এখানে 3 পাইছিলাম। এটা দিয়ে তুলনা করতে হয়। তুলনা করার পরে আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পার্টটা ছিল সেটা হচ্ছে আমরা h ছিল মেইনলি কেন্দ্র। h এর মান ছিল -g, তাহলে আমাদের এটাকে আগে -g করতে হবে g থেকে, এবং k এর মান ছিল যেহেতু -f, তাহলে এখানে f টাকে -f এ পরিণত করতে হবে। পরিণত করে যে মানটা পাবো সেটাই হবে আমাদের বৃত্তের কেন্দ্র। ঠিক আছে? তো এটা তুলনা করতে হবে, ঠিক আছে? তোমরা এভাবে যদি তোমরা মনে করো যে কেন্দ্র পাওয়ার পর একটা জাস্ট নরমাল একটা চেক দিতে পারো, সেই চেকটা কি খুব ইজিলি চেক দিতে পারো যে এটা কি আসলে কেন্দ্র হয়েছে কি হয়নি। অথবা আমাদের যখন দেখো অবজেক্টিভে যখন আমরা যাব, তো অবজেক্টিভে যাওয়ার ক্ষেত্রে তোমার তো এত বড় করে করার কোনো সময় নেই, এবং অবজেক্টিভে কেন্দ্র নির্ণয় করার ব্যাপারগুলো আসে, ঠিক আছে? এবং ফার্স্টের দিকে হয়তো তোমাদের একাডেমিক লাইফে এইগুলা সৃজনশীল আসতে পারে বা নাও আসতে পারে। মেজরিটি ক্ষেত্রে আমরা এগুলা তোমার ইয়ার দিকেই থাকে, ঠিক আছে? অবজেক্টিভ টাইপের কোশ্চেনই থাকে। তাহলে সেই ক্ষেত্রে কি তুমি এত বড় করে করবা? এত বড় করে করার কোনো দরকার নাই। আমরা খুব শর্টকাটে আমরা শিখবো x এর যে সহগটা থাকবে এবং y এর যে সহগটা থাকবে সেটাকে জাস্ট -2 দ্বারা ভাগ দিবা। -2 দ্বারা ভাগ দেওয়ার পরে যা থাকবে সেটাই হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। যেমন এখানে -x আছে, তুমি যদি -x কে মানে -x এর সহগকে, অর্থাৎ -x এর সহগ 1, এটাকে তুমি যদি -2 দ্বারা ভাগ দাও, এটা হচ্ছে আমাদের কেন্দ্র x, মানে x অক্ষ, এই কেন্দ্রের x এর স্থানাঙ্ক, এবং যে y থাকবে y এর ওই সহগটাকে আমরা -2 দ্বারা জাস্ট ভাগ দিয়ে দিব। 3 কে যদি আমরা -2 দ্বারা ভাগ দিই তাহলে আমরা -3 আসে। তাহলে আমরা এখান থেকে কি পাবো? হাফ, এখানে মাইনাস মাইনাস কাটা যাবে, আর এখানে আমরা কত পাবো? 3/2, ঠিক আছে? এটা সবচেয়ে ইজিয়েস্ট মেথড। তুমি যখনই এই স্ট্যান্ডার্ড টাইপের আমাদের বৃত্তের সমীকরণটা দেখবা, তো সেই ক্ষেত্রে x এর যে সহগ থাকবে, x স্কয়ার না, x এর যে সহগ থাকবে সেটাকে আমরা -2 দ্বারা ভাগ করে দেব, এবং y এর যে সহগ থাকবে সেটাকে আমরা -4 দ্বারা ভাগ করে দেব। তাহলে আমরা আমাদের বৃত্তের কেন্দ্র পেয়ে যাব, ঠিক আছে? সেটা ক্ষেত্রে আমরা কি আমাদের কেন্দ্রটা পেয়ে যাব। তাহলে আমরা কেন্দ্র এখান থেকে নির্ণয় করলাম, সেটা হচ্ছে কি হাফ কমা -3/2, ঠিক আছে? আচ্ছা, এখন কেন্দ্রটা আমরা নির্ণয় করলাম। এখানে আমাদের আরেকটা জিনিস চাইছে, সেটা কি ব্যাসার্ধ নির্ণয় করা। তো ব্যাসার্ধ আমরা সূত্র কি শিখছিলাম? ব্যাসার্ধ সূত্র আমরা শিখছিলাম r = √g² + f² - c, এটাই তো শিখছিলাম, তাই না? আচ্ছা, যদি এইটা হয়, যখন আমরা g এর মানটা পাইছি সেটা কত? হাফ, তাহলে হাফ এর উপর স্কয়ার। f এর মানটা কত ছিল? -3/2, তাহলে আমরা -3/2 কে স্কয়ার করলে আমরা জাস্ট মানে মাইনাস উঠে যেত, আমি এখানে মাইনাস দিলাম না। আর এখানে c এর মানটা কত? দেখো এই সমীকরণটার সাথে যদি তোমরা তুলনা করো, এখানে x সমান ছিল 2gx, এখানে y সমান ছিল 2fy, মাইনাস মানে c এর যে মানটা ছিল সেটা ছিল এইটা, ঠিক আছে? এইটার মান আমাদের কত? অর্থাৎ c এর মানটা এখানে আমাদের কত? -15/2, ঠিক আছে? তাহলে এখানে -15/2 যদি আসে, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সেটা হবে কত? 15/2। তাহলে এটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এটাই হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা করি, তাহলে আমাদের কি দেখো 1/4 + 9/4 + 15/2। আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নাই, তাহলে আমি এখানে হাতাহাতি করতেছি আর কি। 1 + 9 + 30, এখানে গেলে যেটা থাকবে 40, আচ্ছা 40। এটা আমাদের হচ্ছে आंसर, √10 হচ্ছে আমাদের ওই ব্যাসার্ধ, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের এই বৃত্তের ক্ষেত্রে আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ, ঠিক আছে? আশা করি আমাদের একটা বৃত্ত থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করার ক্ষেত্রে আর কোনো ঝামেলা থাকবে না, ঠিক আছে? তো চলো আজকে আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে আচ্ছা দেখো, আমরা এতক্ষণ মূল বিন্দুগামী বৃত্ত সমীকরণ শিখছি, তারপরে মনে করো নির্দিষ্ট একটা মানে কেন্দ্রগামী, যেটা মূল বিন্দু না সেইরকম কেন্দ্রগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করা শিখছি, এবং একটা সাধারণ বৃত্তের সমীকরণ নির্ণয় করা শিখছি, যেটা দ্বারা আমরা যে কোনো বৃত্তকে ডিফাইন করতে পারবো, যেটা একটা বৃত্ত কি বৃত্ত না, ঠিক আছে? সবকিছু বৃত্তের জন্য ওইটা আমাদের প্রযোজ্য, ওই বৃত্তের সমীকরণটা আমাদের প্রযোজ্য। এখন আমাদের মনে করো এমন একটা বৃত্ত আছে, ঠিক আছে? এমন একটা বৃত্ত আছে, ঠিক আছে? এখন এই বৃত্তের ক্ষেত্রে আমার যদি একটা ব্যাস আমি কল্পনা করি, এটা যদি আমি ও বিন্দু ধরি, ঠিক আছে? একটা ব্যাসের প্রান্ত বিন্দু মনে করো, এটা আমরা ধরলাম কি x2, y2 এবং
x1, y1, ঠিক আছে। আমাদের জাস্ট একটা বৃত্তের ব্যাসে দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে, ঠিক আছে, এবং আমাদের প্রান্ত বিন্দু দিয়ে বলছে তুমি বৃত্তের সমীকরণটা নির্ণয় করো। এতক্ষণ তো আমরা বিভিন্ন কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করা শিখছি, তাই না, এবং সাধারণ সমীকরণ নির্ণয় করা শিখছি বৃত্তের। এখন আমাদের যদি বলে যে একটা বৃত্তের একটা ওই বৃত্তের ব্যাসের যে কোনো দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকে এবং ওই দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থেকে আমাদের যদি বলে যে ওই বৃত্তের সমীকরণটা নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করবো, এটাই হচ্ছে আমরা এখন দেখবো যে দুইটা মানে একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে ওই বৃত্তের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করবো, ঠিক আছে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা এখানে আমি আগে বলে দিই। সেটা করার জন্য আমাদের ফার্স্টে ধরে নাও আমি একটা বিন্দু মানে বিন্দু নিলাম, ঠিক আছে, একটা র্যান্ডম একটা বিন্দু নিলাম বৃত্তের পরিধির উপর, সেটা ধরে নাও আমাদের পি ধরলাম, যেটা স্থানাঙ্ক x, y ধরলাম, ঠিক আছে। আচ্ছা, এখন যদি মনে করো এটাকে আমি কি ধরলাম, এটাকে আমরা r ধরলাম, যদি এরকম হয় তাহলে পি থেকে আমি একটা কিউ এর সাথে একটা সংযোজক রেখাংশ টানলাম, ঠিক আছে, এবং পি থেকে আবার আর এর উপর একটা সংযোজক রেখাংশ টানলাম, তাহলে যে জিনিসটা তৈরি হবে বা সৃষ্টি হবে সেটা হচ্ছে, দেখো আমরা 90 ডিগ্রি পড়ে আসছি যে অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ হচ্ছে এক সমকোণ, অর্থাৎ এই ত্রিভুজটা যে নির্ণয় হয়েছে সেটা দেখো এই ব্যাসের এক প্রান্তে অর্থাৎ অর্ধেক বৃত্তের এক প্রান্তে এই ত্রিভুজটা সৃষ্টি হয়েছে। যদি অর্ধেক বৃত্তের এক প্রান্তে সৃষ্টি হয়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যে কোনো ত্রিভুজেরই এই যে এই কোণটা থাকবে, এই কোণটা হবে এক সমকোণ। এটা যদি এখানে থাকতো তাহলে এক সমকোণ হতো, এটা আমরা 90 ডিগ্রি যদি বলে আসছি, ঠিক আছে। তা আমি তোমাদের আরেকবার রিপিট করে দিতেছি, এই বিন্দু যদি এখানে থাকতো অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ হইলেই সেটা কি হবে, সেখানে দিলাম, অর্ধবৃত্তস্থ কোণ হইলে কি হবে, সেটা এক সমকোণ হবে, ঠিক আছে। তো যদি এক সমকোণ হয় তাহলে দেখো আমি এটা মুছে দিলাম, তাহলে যে ব্যাপারটা ঘটে সেটা হইতেছে, দেখো আচ্ছা এই অর্ধবৃত্তস্থ যদি কোণ হয় তাহলে দেখ এটা যেহেতু এক সমকোণ, তার মানে কি কিউপি টি আর এর উপর লম্ব, তাই না, তার মানে কি এই দুইটা রেখা হচ্ছে কি পিয়ারের, এই রেখাটা কিউপি রেখাটা পিয়ারের উপর লম্ব, তাই না, তাহলে দুইটা রেখা হচ্ছে কি পরস্পরের উপর লম্ব। যদি দুইটা রেখা পরস্পর লম্ব হয় তাহলে আমরা পরস্পর লম্ব হওয়ার শর্ত জানি, দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে মানে ওই পরস্পর লম্ব হওয়ার শর্ত কি, তাদের দুইজনের ঢাল হবে, ঢালের গুণ হবে -1 এর সমান, তাই না। তাহলে যদি দুইজনের ঢাল অর্থাৎ এই রেখা এবং এই রেখার ঢাল যদি -1 এর সমান হয় তাহলে এই রেখাটার ঢাল কত হবে, আমরা জানি দুইটার বিন্দুর সংযোজক রেখাংশের ঢাল কি হয় m1, অর্থাৎ আমি যদি কিউবের ক্ষেত্রে ধরি তাহলে y - y1 ডিভাইড বাই x - x1, তাই না, y - y1 ডিভাইড বাই x - x1 ইনটু এই রেখাটার ঢাল কত হবে, এই রেখাটার ঢাল হবে y - y2 ডিভাইডেড বাই x - x2, y - y2 ডিভাইডেড বাই x - x2। এটা সময় যদি -1 হয় তাহলে আমরা দেখো এটা থেকে এইভাবে লিখতে পারি যে y - y1 ডিভাইডেড বাই x - x1। এখন এটা যেহেতু এখানে গুণ রূপে আছে, আমি যদি ওটাকে ওইখানে পাঠাই দিই তাহলে আমাদের এখানে দেখো কি আসবে, x - x2 মাইনাস হবে, হ্যাঁ, এবং নিচে থাকবে আমাদের কত y - y2, তাই কিনা। এখন দেখো আমি যদি আর গুণ করে দিই তাহলে আমাদের এখানে থাকছে y - y1 ইনটু y - y2, আর এখানে আমাদের থাকতেছে কত x - x1, এখানে আর গুণ করে দিছি, এখানে থাকবে আমাদের ইনটু x - x2। যদি এইটা হয় তাহলে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটাকে আমি এখানে লিখি, ঠিক আছে, এটাকে ধরুন আমি এখানে আনলাম, এখানে আমরা কিভাবে লিখতে পারি, দেখো y, এটা কিন্তু একটা মাইনাস হবে সামনে, y - y1 ইনটু y - y2 প্লাস x - x1 ইনটু x - x2 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার সেই বৃত্তটার সমীকরণ হবে যখন আমাদের জাস্ট দুইটা মানে একটা বেশি দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকে, একটা বেশি দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকলে আমাদের ওই বৃত্তটার সমীকরণ হবে এইটা, ঠিক আছে। এর ক্ষেত্রে আমি যদি জাস্ট ওই প্রান্তবিন্দুর একটা পয়েন্ট আমি এখানে বসাই এবং আরেকটা পয়েন্ট এখানে বসাই, আরেকটা পয়েন্ট এখানে বসাই x এর আরেকটা পয়েন্ট এখানে বসাই, ওটা y এবং y1 এবং y2 এর পয়েন্ট, এটা x1 এবং x2 এর পয়েন্ট, যদি আমরা বসাই যদি জাস্ট এখানে আগে x এখানে x এখানে y এখানে y দা এইভাবে যদি আমরা ফর্মে বসাই তাহলে আমরা বৃত্তের সমীকরণটা নির্ণয় করে ফেলবো, ঠিক আছে। তো চলো আমরা এটা দিয়ে একটা ম্যাথ দেখি, আসো এটা দেখলে আজকে আমাদের ক্লাসটা শেষ হবে, এই টপিকটা শেষ হবে।
ঠিক আছে? চলো আমরা এটার একটা সংক্রান্ত ম্যাথ দেখে ফেলি। দেখো আমাদের কি দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে 0, -1 এবং 2, 3 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ কে ব্যাস ধরে একটি বৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, অঙ্কন করো। আচ্ছা দেখো এখানে আমাদের একটা বৃত্তের একটা ব্যাসের দুটো প্রান্তবিন্দু দেওয়া আছে, তাই না? যদি প্রান্তবিন্দু দেওয়া থাকে, তো প্রান্তবিন্দু দেওয়া থাকলে আমরা জানি শর্ত কি, x মাইনাস মানে ওই প্রান্তবিন্দু দ্বারা গঠিত বৃত্তের সমীকরণ কি হবে, x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equal to 0, তাই না? এটা তো আমাদের বৃত্তের সমীকরণ। তাহলে দেখো আমি জাস্ট এখানে বসাই দিলাম x minus x1 হচ্ছে যদি আমাদের 0 হয় তাহলে x minus 0 into x minus x2 মানে হচ্ছে 2, তাহলে 2 দিলাম প্লাস y minus এখানে y1 কত, এখানে মাইনাস দিলে আমাদের এখানে জাস্ট প্লাস হয়ে যাবে, আর y minus y2 যদি হয় y2 এখানে আমাদের 3, তাহলে এটা সমান 3। যদি এটা দেই তাহলে দেখো আমাদের কি আসে, এখানে x থাকবে তাহলে x স্কয়ার minus 2x plus y স্কয়ার plus y minus 3y minus 3 equal to 0। আচ্ছা এটাকে যদি আমি সাজাই লিখি তাহলে আমাদের কি আসে, x স্কয়ার plus y স্কয়ার minus 2x minus 3y। ঠিক আছে, আচ্ছা এখানে minus 2y আসবে, আর কিছু কি আছে, minus 2x না, ঠিক আছে minus 3 equal to 0। এইটাই হচ্ছে আমাদের দুইটা প্রান্তবিন্দু দেওয়া, একটা ব্যাসে দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকলে যে বৃত্তটা থাকবে, যে বৃত্ত হবে সেটা হচ্ছে এই বৃত্তটা। এটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট বৃত্তের সমীকরণ। ঠিক আছে, তো এইভাবে আমাদের যদি কোনো একটা ব্যাসে দুটা প্রান্তবিন্দু দেওয়া থাকে তাহলে আমরা খুব ইজিলি এইভাবে আমাদের ওই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে সক্ষম হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই পার্টটা বুঝছো এবং এই পার্টটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা, বিশেষ করে আমাদের সাধারণ যে সমীকরণটা নির্ণয় করছি ওইখান থেকে অবশ্যই ওই পার্টটা আমাদের ভালো করে বেসিকটা বোঝা লাগবে এবং ধারণা থাকা লাগবে। তো ওই পার্টটা আশা করি তোমরা আরো ভালো করে বুঝবে এবং ওই রিলেটেড ম্যাথগুলো করবে, তাহলে আশা করি তোমাদের এই বেসিক কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তো আজকের মতো ক্লাস এখানে শেষ, আগামী ক্লাস থেকে তোমাদের সাথে আবার দেখা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।